আচ্ছা, তো শাহনওয়াজদা যেটা আমাকে কোশ্চেন করলো, যদিও আমরা এক মিনিট কোশ্চেনের সঙ্গে সংযোগ করতে চাইছি আমি, যে 98 সাল পর্যন্ত ছিল, 98 সাল পর্যন্ত এসএসসি হয়নি, তাহলে 98 এর পরের থেকে 2011 সাল পর্যন্ত কি স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট হয়েছিল? এটা কি তৃণমূলের লোক স্বীকার করছে? না, এখানে আমার একটা বলার আছে। আমার স্কুলে একজন নেতৃত্ব আছেন তৃণমূলের, তিনি সেদিন হঠাৎ করে আমাকে বললেন যে আমি বামফ্রন্টটা বলে চাকরি দিয়েছি। হোয়াট ডাজ হি মিন? আমি এটা বুঝতে পারলাম না। আমি পাল্টা প্রশ্ন করলাম, তার মানে তুমি কি নিজেকে শিক্ষক মনে করছো বামফ্রন্টটা বলে চাকরি দিয়ে? আমার প্রশ্ন ছিল, তার উত্তর সে আর লাস্ট দিতে পারে। তার মানে যারা তৃণমূল আমাদের চাকরি পেয়েছে তারা কি নিজেদেরকে সবাই ইনস্টিটিউট মনে করছে? প্রথমত কুন্তল একটু আসে, সেটা হচ্ছে আমরা সন্দেশখালীর প্রসঙ্গে আজকে বসেছিলাম, টপিকটা একটু ঘুরেছে, কিছু কোশ্চেন উঠেছে, একদম যে আশু কোশ্চেনটা উঠেছে যে 98 সাল অবধি বামফ্রন্টের ঘরানার ছেলে মেয়েদের চাকরি দেওয়া হয়েছে, এবং তারপরে উনি নিজেও স্বীকার করে নিলেন 98 সাল থেকে 2011 সব ঠিকঠাক ছিল, ঠিকঠাকভাবে চাকরি হয়েছে। আমার কোশ্চেন হচ্ছে আজকে 2011 সাল থেকে 12-13 বছর ধরে ক্ষমতায় রয়েছে যে রাজ্যের দলটি, একজনকেও কেন জেলে পাঠাতে পারলো না, একজনকেও কেন ভুয়ো শিক্ষক ধরতে পারলো না? অদ্ভুতভাবে দেখুন আজকে পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা দপ্তর প্রতি রাতে জেলের ভাত খাচ্ছে, কি উত্তর দেবেন উনি? ওনাদের কাছে তো ক্ষমতা ছিল, একাধিক তো কমিশন করতে পারতেন, কেন একজনকেও জেলে পাঠাতে পারলো না? একটা ভুয়ো চাকরির একটা হিসেব আজ পর্যন্ত কেন দিতে পারলেন না? ওনারা তো ক্ষমতায় ছিলেন, চাইলে করতে পারতেন। উল্টো দিকে ক্ষমতায় থেকে গোটা শিক্ষা দপ্তর সপরিবারে জেলের ভাত খাচ্ছে, কি উত্তর দেবেন উনি? উনি যে কথা বললেন যে গোটা শিক্ষা দপ্তর জেলে যাচ্ছে, যদি দুর্নীতি সেখানে প্রমাণ হয় তখন দেখা যাবে, যেটা কিন্তু বিচার বিভাগীয় অবস্থায় রয়েছেন, বিচারাধীন। আর যে কথা বলছেন যে 98 থেকে 11 সাল পর্যন্ত যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির আজকের দিনে আমাদের সরকার প্রতিহিংসায় বিশ্বাসী নয়। আজকে যারা চাকরি করছে, আমাদের সরকার কখনোই কারোর পেটের ভাত কেড়ে নেওয়ার পক্ষে নয়। একজন চাকরিজীবীর চাকরি খাওয়া মানে শুধু তার চাকরি যায় না, তার পরিবার, তাকে জুড়িয়ে যে তার আত্মসম্মানবোধ, তার সামাজিক অবস্থান, সেটা যে কোথায় চলে আসে, তার মানসিক পরিস্থিতি কোন জায়গায় যায়, সেই থেকেই কিন্তু আমরা এই ধরনের প্রতিহিংসার জায়গায় আমরা কখনোই যেতে চাইনি। তো একটা জিনিস খুব মজার লাগছে আমার, যে এখানে চলে আসলো প্রথমে নিয়োগ ব্যাপার। তো এখন নিয়োগের একটা বড় ক্ষেত্র হচ্ছে রেল। আমার যতটুকু দেখা বা আমরা সাধারণ জনগণকে দেখছি, রেলের রিক্রুটমেন্ট সম্পর্কে এখন তো আর অ্যাডভার্টাইজমেন্ট পাচ্ছি না, এখন গোপনে রিক্রুটমেন্ট হচ্ছে কিনা জানি না। কর্মক্ষেত্র বা অন্য জায়গায় যেগুলো আমরা চাকরি পাওয়ার সময় ফলো করতাম, সেই সব জায়গায় রেলের চাকরি বা অন্যান্য এই ধরনের সরকারি, বিশেষ করে কেন্দ্র সরকারের চাকরি, তার অ্যাডভার্টাইজমেন্ট এখন আর দেখা যায় না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, দেখুন একটা জিনিস আমাদেরকে মাথায় নিতে হবে, আমাদের দেশের যে সাংবিধানিক যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে আমি একটা দেশের নাগরিক এবং আমি আবার সেই একইভাবে একটা রাজ্যের বাসিন্দা। তাহলে আমি তো কাউকে বাদ দিয়ে এগোতে পারি না। রাজ্যের কিছু কিছু জিনিস আছে যেগুলোকে একদম সাংবিধানিক শিডিউল অনুযায়ী ধরে দেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে শিক্ষার যৌথ তালিকাভুক্ত। আমার সঞ্চালক একটু আগে বললেন যে গৈরীকরণ হচ্ছে। আজকাল রং নিয়ে না খুব খেলা চলে। মাঝে দেখেছিলাম রেল স্টেশনগুলো ছিল ওই ব্রিক্স কালারে, সব হয়ে গেল নীল আর সাদা। আমার স্কুলের ছেলে মেয়েদের পোশাকও নীল সাদা। এখন আমার স্কুলের বাচ্চা নীল সাদা পড়ে যখন এই বাজুয়ার একটা বিশেষ পার্কে আসছে, আর দিলীপ স্কুলের বাচ্চা আসছে, আমি না আইডেন্টিফাই করতে পারছি না। দ্যাট ভেরি ইউনিকনেস অফ ইউনিফর্ম অফ দ্য স্কুলস ওয়াজ মেনটেন্ড টু আইডেন্টিফাই দ্য স্টুডেন্টস অফ দ্য ডিফারেন্ট স্কুলস। বিভিন্ন স্কুলের নিজস্ব একটা করে ইউনিফর্মের কালার ছিল, যেটা তাদেরকে আলাদাভাবে চিহ্নিতকরণ করতো। এই জন্য সব মুড়ি এক জায়গায়, আমি আর চিনতে পারছি না। আমি এই জায়গাটায় আমার সম্মানীয়, হ্যাঁ, তার রং নিয়ে, রং তো যে যেখানে ক্ষমতায় আছে সে তার রং প্রয়োগ করছে। তা সাধারণ মানুষ কি রং ধুয়ে খাবে? বললেন শিক্ষায় গৈরীকরণ হচ্ছে, আমি ধরে নিলাম গৈরীকরণ মানে হিন্দুত্ব। আরে বাবা, এখানেও তো দেখছি একজন ভদ্রলোক, যিনি আমাদের মাননীয় মন্ত্রী, যিনি আমাদের শিক্ষামন্ত্রী, তিনি জেলে আছেন। 5-এর বাচ্চা আমায় জিজ্ঞেস করছে, স্যার এর নাম কেন বইতে? বইটা ছাপা হয়েছে, এখনো চেঞ্জ করা হয়নি। সেকেন্ডারি বোর্ডের যিনি প্রেসিডেন্ট, তার নামটা এখনো রয়েছে, তিনি কোথায় আছেন? তা এই প্রশ্নগুলো আমি পড়াতে গিয়েছি ক্লাস 5-এ, 12 নম্বর চ্যাপ্টার বিয়ন্ড দ্য ব্যারিয়ার। সেখানে আমাদের দেশ তো জ্যোতিষশাস্ত্র বা আপনি যেগুলো বলেন স্পেস টেকনোলজিতে অনেক এগিয়ে। তা রাকেশ শর্মাকে
তিনি কীভাবে মহাকাশে গেছিলেন তার একটা চ্যাপ্টার আছে, 12 নম্বর চ্যাপ্টার, আপনারা পেয়ে যাবেন 5-এর বইতে, বিয়ন্ড দ্য বেরিয়ার। সেখানে রয়েছে রাকেশ শর্মা চাঁদে গিয়েছিলেন, ভেরি রিসেন্ট আমি শুনলাম রাকেশ রোশনও গিয়েছিলেন নাকি মহাকাশে। এখন সেই বাচ্চা যখন পরীক্ষার খাতায় লিখবে রাকেশ শর্মা না লিখে রোশন, আমি কাকে নম্বর দেবো? আমি কনফিউজড। শিক্ষার হাল কোন জায়গায় গিয়েছে? এখন বলা হচ্ছে যে যাদের চাকরি দেওয়া হবে, চাকরি না 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 একটা ছোট্ট বলে আমি শেষ করবো, যে যাদের চাকরি খাওয়া যাবে না, তাহলে কি দুর্নীতিগ্রস্ত লোকগুলো চাকরি করেই যাবে? সত্যি তো দুর্নীতিগ্রস্ত লোক আছে এর ভিতরে, টাকা দিয়ে তো চাকরি হয়েছে, এর তো ভুরি ভুরি প্রমাণ আছে, হয় বিচারাধীন ব্যবস্থা। এসএসসি কমিশন নিজেই সুপ্রিম কোর্টে গিয়ে স্বীকার করেছে আমাদের দুর্নীতি হয়েছে। দেখুন, আমাদের এখানে যে বিষয়টা আলোচনায় উঠে এলো, চাকরি, আমরা মনে করি চাকরিটা একটা সমাজের আশীর্বাদ, কিন্তু দুটি সরকার এমনভাবে প্রতিশ্রুতি দিয়েছে, এবং প্রতিশ্রুতি শুধু নয়, তাদের চাকরি নিয়োগের ক্ষেত্রেও যে ধরনের প্রশ্ন তুলে দিয়েছে, কথাটা আমি শুধু ছোট্ট করে বললাম না, একটা ভীষণ বড় বিতর্ক শুধু নয়, একটা আইনি জটিলতা তৈরি হয়েছে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের একটা অভিশাপ বলে আমরা মনে করি। আমাদের বাংলায় শিক্ষিত বেকার যুবক যুবতীদের কাছে চাকরি একটা আশীর্বাদ স্বরূপ বলে আমরা মনে করি। কিন্তু চাকরিকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেভাবে তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত অনভিজ্ঞতা। বিশেষ করে রাজ্য সরকারের যিনি এখানে তৃণমূল দলের প্রতিনিধি আছেন, আমার কাছে কয়েকটি প্রশ্ন থাকবে। যে শিক্ষা ব্যবস্থা চলছিল তো একটা সিস্টেমের মধ্য দিয়ে, হঠাৎ 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে প্রত্যেকটা স্কুল, বিশেষ করে হাই স্কুল পরিচালনা করার জন্য একটা নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু কমিটি গঠন হতো, যে কমিটির মধ্য দিয়েই টিচার নিয়োগও একটা পর্যায়ে হয়েছে। পরবর্তীকালে সেটা এসএসসি এতে চলে গেছে। যাই হোক, আমার ভাই বললেন 98 থেকে 11 এর মধ্যে বামফ্রন্ট সরকার এসএসসির মাধ্যমে চাকরি দিয়েছে, তাদের দলীয় লোকজনকে চাকরি দিয়েছে। এই জায়গাটায় আমার কিছু কথা আমরা যেটা দেখেছি, লক্ষ্য করেছি, হ্যাঁ, যে দল ক্ষমতায় থাকবে তারা কিছু অ্যাডভান্টেজ দেবে, এটা হতেই পারে। তার অর্থ এই নয় যে ওটা আইনি স্বীকৃতি। কিন্তু বিরোধী দলের লোকও অনেকেই চাকরি পেয়েছে, আমাদের আশেপাশেই আছে, আমরা কিন্তু সেটাও লক্ষ্য করেছি। কিন্তু বর্তমানে যেভাবে চাকরি নামে নয়ছয় হয়েছে, যেভাবে চাকরিকে বিকৃত করা হয়েছে, যেভাবে শিক্ষা ব্যবস্থাকে রাস্তায় নামিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাছে একটা প্রশ্ন আমার ভাইয়ের কাছে থাকবে, যে শিক্ষা ব্যবস্থাটাকে কেন বন্ধ করে দেওয়া হলো, ইলেকশন প্রসেসটাকে কেন স্টপ করে দেওয়া হলো? 1। 2 নম্বর কথা হলো, মাননীয় হাইকোর্ট যে কথাটা বলছেন, চাল আর কাঁকড় একসঙ্গে মিশে গেছে, একে বাছা খুব কঠিন। এই জায়গায় দাঁড়িয়ে নিশ্চিত আমার ভাই শাহনওয়াজের কাছে আমি জানতে চাইব, এই বিষয়টার উপরে যদি আলোকপাত করে এবং সঠিক তথ্যটা যদি তুলে ধরে, আমাদের দলের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে সেটাকে আমরা জানতে চাইব। আমি আমার আজকের এই ডিবেটের বিরোধী বন্ধু দাদা তার প্রশ্নের উত্তরে বলতে চাই যে 2011 থেকে আজকে 2024 সাল পর্যন্ত যে নিয়োগ হয়েছে, উনি একটা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে নেতৃত্ব দেন। ওনার চোখে এবং এই আজকের এই ডিবেটের হাউসের মধ্যেও যারা রয়েছেন তারা অনেকেই সরকারি চাকরি করেন এবং এই সরকারের আমলেই তারা চাকরি পেয়েছেন। সুতরাং তৃণমূল কংগ্রেসের আমলে বিরোধীদের যারা আজ মহাশূন্যে চলে গেছে, এই সিপিএম কংগ্রেস, তারা বিগত বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি তাদের বাংলার মানুষ নির্বাচনের মাধ্যমে শূন্যে পরিণত করে দিয়েছেন। তারা বলছেন যে তৃণমূল কংগ্রেসের আমলে নাকি চাকরি পায় তৃণমূল কংগ্রেসের ঘরের লোকেরা। আমি এখানে চাক্ষুষ, এবং আমি আমার দাদা রাখালদাকে বলতে চাই
যে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আপনি যদি চোখ কান খোলা রাখেন, আপনার এলাকায় দেখেন। যেই 11 থেকে 24 সালের মধ্যে রাজ্য সরকারের আমলে যারা চাকরি পেয়েছে, কত মানুষ, তারা আমাদের দল করা লাগে না। উনি যেটা বলছেন যারা ক্ষমতায় থাকে তাদের একটা পার্সেন্টেজ থাকে, আমরা সে বিষয়ে একদমই একমত নই। আইন মানুষ, আমরা জানি, আমরা জানি সার্বিকভাবে যেটা হয়েছে স্বাধীনভাবে প্রত্যেকটা মানুষের যারা যোগ্য তাদের চাকরি পাওয়ার অধিকার আছে। এখানে যদি কোনো অনিয়ম হয়, আমাদের সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছেন। সেখানে যদি কেউ অপরাধী হয়, দোষী হয়, তার উপযুক্ত শাস্তি হোক, এ বিষয়ে আমরা সবসময় সহমত, বিরোধীদের সঙ্গেও। না, অনিয়ম তো হয়েছেই, এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সব কোর্ট করেছে। যখন রাজ্য সরকার, কোন হাইকোর্টের, আমি আপনার কথা ধরি, কোন হাইকোর্টকে আপনি মান্যতা দেবেন? যে অভিজিৎ গাঙ্গুলি এক সময় তিনি বামফ্রন্ট করতেন, তিনি বলতেন তিনি রাজ্য সরকারের সওয়াল করেছিলেন, তিনি যখন তিনি আজকের দিনে সেই হাইকোর্টের বিচারপতি, তিনি রিজাইন দিয়ে সরাসরি একটা রাজনৈতিক দলে, যারা আমাদের রাজ্য সরকারকে তীব্রভাবে শুধুমাত্র ক্ষমতায় পাওয়ার জন্য, মানুষের ভোট আদায়ের জন্য, ভোট পাওয়ার লক্ষ্যে বিভিন্নভাবে আমাদের সরকারকে মেলাইন করার চেষ্টা করছে, সেই দলে সরাসরি যোগ দিয়ে প্রার্থী হচ্ছেন। আপনি কোন বিচার না, এক কথায় অস্বীকার আমি করছি না, কিন্তু যদি উল্টো করে দেখা যায় যে সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু হলফনামা দাখিল করতে চলেছে স্টেট গভর্নমেন্ট, যে কিছু আমাদের গলতি ছিলই, একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শাহনওয়াজ যেটা বললেন, আমার যে প্রশ্নটা ছিল যে প্রথম থেকে স্কুল ইলেকশন, ম্যানেজিং কমিটি ইলেকশনটা তুলে দেওয়া হলো কেন, তার উত্তর কিন্তু পেলাম না। আচ্ছা, প্লিজ একটু উত্তর দেবেন। শিক্ষাক্ষেত্রে রাজনীতি নিয়ে চাপানুতোর, এটা কখনোই একটা সুস্থ সমাজের পক্ষে ভালো বার্তা যায় না। তাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করেছেন যে স্কুল দপ্তর থেকে তিনি কিন্তু কলেজ নির্বাচন বলুন সেগুলোকে তুলে দেন। সেখানে তিনি চেয়েছেন যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এই রাজনৈতিক চাপানুতোর উত্তাপের কোনো প্রভাব যেন না পড়ে, তার জন্যই কিন্তু তিনি সরকারিভাবে। মমতা ব্যানার্জি নিজেও ছাত্র আন্দোলন থেকে উঠে এসছেন, বুদ্ধদেব ভট্টাচার্য উঠে এসছেন। ছাত্র আন্দোলনের জন্য যে জায়গা, সেগুলো কলেজ শিক্ষা ব্যবস্থা সেখানে আছে, সেখানে তারা রাজনীতি করছে, এবং রাজনীতির আঙিনা থেকেই আমি বলতে চাই একজন রাজনৈতিক ব্যক্তি সবাই হাত তুলেছে, ঠিক আছে। কুন্তল বলো, কুন্তল কি বলছে? কুন্তল, তৃণমূল সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী যথেষ্ট করেছেন, এটা আমার ভাইয়ের বক্তব্য। তাহলে এত দুর্নীতির প্রসঙ্গ উঠছে কেন, এত কথা উঠছে কেন, মানুষ বিভ্রান্ত হচ্ছে কেন? যারা যোগ্যতার পরীক্ষায় পাশ দিয়ে 1000 দিন অতিক্রান্ত, 1500 দিন অতিক্রান্ত রাস্তায় ধর্নায় বসে আছে শহীদ মিনারের নিচে, মাতঙ্গিনী হাজার মূর্তির নিচে, তারা আজকে কি পেল, তারা আজকে কি বিচার পেল? শিক্ষায় দুর্নীতি হয়নি এ কথাটা আমরা কি করে বলি? নিশ্চিতভাবেই হয়েছে। কংগ্রেস বা বামপন্থীদের জমানায়ও কিন্তু চিরকুট নিয়ে চাকরি দিয়েছিল। আচ্ছা, একটু বলে নিই। কুন্তলকে একটা কোশ্চেন বলতে দাও, কুন্তল কোশ্চেনটা করবি। তা নিয়ে কোনো বিতর্ক হয়নি, তা নিয়ে তখন কোনো বিতর্ক হয়নি। যদি সেই বিতর্কটা হতো, নিশ্চিতভাবে সেই প্রশ্নের মোকাবিলা করা যেত। ওকে, এখন আমি বাদুড়িয়ার বাসিন্দা, আমি এতটা এখনো দেখিনি, কারণ দেখা হয় নাই শুধু দুপা ফেলিয়া ঘর হতে বাইরে, মানে রবীন্দ্রনাথের যে কবিতাটা আছে, একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু, বাদুড়িয়াটাকে আগে ভালো করে দেখি। আমার নিজে চোখে দেখা নেই, তবে আমি শুনেছি যে বাদুড়িয়ার এক বিখ্যাত বিধায়ক, যার নামে আজও বাদুড়িয়ায় ভোট হয়, তিনি নাকি বলে দিতেন, এই তুই মাঠে কেন করছিস, যা প্রাইমারিতে গিয়ে যোগ হবে। যদি আমি এইটাকে মেনে নেই, এটা যদি হয়েও থাকে, কিন্তু কেউ এখনো পর্যন্ত বলতে পারেনি ওই ব্যক্তি 1 টাকা নিয়েও তাকে স্কুলে পাঠিয়েছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে ঝান্ডা ধরে, যে পার্টির ধরে, তাকে দেওয়া হোক না চাকরি, দেখে নেওয়া হোক যোগ্য কিনা। আরেকটা জিনিস বলছেন যে বিরোধীদের চাকরি হয়নি, হয়েছে। তৃণমূল জামানায় বিরোধীদের সব থেকে বেশি চাকরি হয়েছে, কারণ বিরোধীরা বেশি পয়সা দিয়েছে। এমনকি আমি দেখিয়ে, মানে কোর্ট দেখিয়ে দিয়েছে, বিখ্যাত বিধায়কের মেয়ে চাকরি পেয়েছে, বিখ্যাত শিক্ষামন্ত্রী, তিনি একসময় মন্ত্রী ছিলেন এবং দোর্দণ্ড প্রতাপ একজন নেতা ছিলেন বীরভূমের, তার মেয়ের খাতা বাড়িতে আসতো অ্যাটেন্ডেন্সে, প্রমাণ তো হয়ে গেছে। হ্যাঁ, সেই জায়গাটাই বলছিলাম। তাহলে দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতির এত ন্যাক্কার, এত নগ্ন পরিস্থিতি পশ্চিমবাংলায় আগে এসছে কিনা, মানে আমার অন্তত দেখা নেই।
আমিও চাকরি পেয়েছি পরীক্ষা দেওয়ার মাধ্যমে, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার SMS-এ আসেনি। আই ডোন্ট নো হাউ ক্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার ক্যান বি সেন্ড থ্রু SMS। এটা আমার একটা প্রশ্ন। আমার যারা প্যানেলে আছেন তারা, আমি একজন জনগণ হিসাবে তাদের কাছে প্রশ্ন রাখলাম, কি করে একজনের অ্যাপয়েন্টমেন্ট লেটার থ্রু SMS-এ আসে, এই ব্যাখ্যাটা যদি দেন। কি করে 2 বছরের মধ্যে OMR শিটকে নষ্ট করা হয়, এইটা যদি তিনি উত্তর দেন। কি করে এগুলো হয়েছে, এগুলো একটু আমাদেরকে জানালে ভালো হবে। তিনি বলছেন যে কিছু কিছু রাজনৈতিক দল শূন্যে চলে গেছে। মানুষকে মেরে ফেলা যায়, কারণ মানুষের আইডিয়াকে কোনোদিন মেরে ফেলা যায়। প্রথমে যেটা বলি, কুন্তলদা বলছিল যে SMS-এ কি করে চাকরি আসে। এই যে 26,000 চাকরির বাতিলের যে প্রসঙ্গ উঠলো, কেউ এখানে যতজন আছেন সবাই কি মনে করেন যে গোটা 26,000ই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত? একজনও মনে করেন? কেউ মনে করেন না। তাহলে দেখুন আজকে মমতা ব্যানার্জির সরকার কোথায় গিয়ে পৌঁছে দিয়েছে। 2017-র যে প্যানেল, দুর্ভাগ্যবশত আমিও সেই প্যানেলের একজন শিক্ষিকা, আজকে আমার প্রশ্ন চিহ্নের মুখে বারবার উঠে আসে যে চাল আর কাপড় মিশিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি, আদৌ যে যোগ্য নয়। এই জায়গাটা তৈরি হলো কি করে? আজকে সুপ্রিম কোর্টে গিয়ে SSC এখন মুসলিম বলছে যে সবটা দুর্নীতি হয়নি, একটুখানি বাঁচিয়ে রয়েছে, 9,000 মতো দুর্নীতি হয়েছে, স্বীকার করছে গিয়ে। আজকে মমতা ব্যানার্জির SSC-র কমিশন গিয়ে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে আদালতে গিয়ে তিনি ক্যাবিনেটের ওপর যাতে প্রশ্নচিহ্ন না আসে, গোটা ক্যাবিনেট জেলে ঢুকে যাবে, সেই প্রসঙ্গে বলছে যে তাদেরকে মানে ভোট পর্যন্ত রক্ষা দেওয়া, ক্যাবিনেটের ওপর যেন CBI তদন্ত না হয়। তো এই চাল কাকড় মিশিয়ে দিয়ে যারা যোগ্য তাদেরকেও মানে সামনে নিয়ে আসা হয়েছে, তাদের পরিবারকেও ভাসিয়ে দেওয়া হচ্ছে। প্রথম প্রশ্নের উত্তর দিলাম। সেকেন্ড হচ্ছে, আমার পাশেই শাহনওয়াজদা বলছিল যে মহাশূন্যে চলে গেছে একটি দল। তো আমার খুব বলতে ইচ্ছা করছে, আমরা তো তিহার জেলেও শূন্য, আমরা ইলেকট্রাল বন্ডের দুর্নীতিতেও শূন্য। আর ঠিক এই শূন্য পাওয়া দলটা যখন 2 বছর আগে মানুষ খুব বিপদে ছিল করোনার সময়, একটি দল তখন ভাবিজি পাপড় খাওয়াচ্ছিল, গরুর পেচ্ছাপ খাওয়াচ্ছিল, আরেকটি দল তখন আমফান আর জাসে ট্রিপল চুরি আর চাল চুরি করতে ব্যস্ত ছিল। তখন এই বামপন্থী ছাত্র যুবর বাচ্চা কিছু ছেলে মেয়ে রেড ভলেন্টিয়ার্স নামে, যখন মা ছেলের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, তারা বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছিল। কোথায় ছিল শাসক দল? তারা বাড়িতে বই খাতা পৌঁছে দিয়েছিল, খাবার পৌঁছে দিয়েছিল, হসপিটালে নিয়ে গেছিল। কোথায় ছিল শাসক দল? মানুষ তো আশা করবে শাসক দল এটা করবে। প্যারালাল গভর্নমেন্ট চালানো আমাদের কাজ নয়, NGO চালানো আমাদের কাজ নয়, কিন্তু আমরা মেহনতি মানুষ, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে সবসময় আছি, যেমনভাবে আমাদের নিরাপদ সর্দার আছেন। একটি কোশ্চেন, আমরা প্রথম থেকে প্রসঙ্গে ঘুরে যাচ্ছি সন্দেশখালীর প্রসঙ্গে, আমি একটু বিজেপি বন্ধুর কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে রেখাপাত্রকে ওনারা ক্যান্ডিডেট করেছেন সন্দেশখালী আন্দোলনের সামনে থেকে তুলে। খুব ভালো কথা, এই নিয়ে কোনো প্রসঙ্গ নিয়ে অসুবিধা নেই। কিছু ভিডিও আমাদের সামনে আসছে, একটু বলতে সময় দিলে ভালো হয়। সেটা হচ্ছে প্রথম ভিডিও গঙ্গাধর কয়ালের। তিনি বলছেন, তিনি বিজেপির মণ্ডল সভাপতি, তিনি বলছেন যে এখানে দুর্নীতি হয়েছে, 7-8 মাস আগে ধর্ষণ হয়েছে, এই কথাগুলো বলছেন। সেইগুলো স্টিং অপারেশনের ভিডিও একটা সামনে এলো 30-32 মিনিট আগে। তারপরে সেটা বিজেপি সেখানে বলছে, ডিফেন্ড করছে যে না, উনি বিজেপির কেউ নন। তারপরে বলছে বিজেপির শুধু সমর্থক, এবং সর্বশেষে বলছে ওনার গলা নয়। আবার গঙ্গাধর কয়াল নিজে বলছে ওটা আমারই গলা ছিল, আবার ভিডিও করে বলছে না, ওটা আমার গলা নয়। এই যে ঘুলিয়ে দেওয়া হচ্ছে, ঠিক এই মুহূর্তে পাল্টা কিছু ভিডিও আসছে, না সন্দেশখালীতে ধর্ষণ হয়নি, মানে তৃণমূল এবং বিজেপির মূল এজেন্ডা হয়ে যাচ্ছে সন্দেশখালীতে ধর্ষণ হয়নি কি হয়নি। আমরা ভুলে যাচ্ছি তাহলে অস্ত্রগুলো, এই যে শাহজাহানের যে বাহিনী যে তাণ্ডব চালিয়েছে, এটা তো মিথ্যে ভাবা যাবে না। এবার একটা কোশ্চেন, যখন রেখাপাত্র ভোটে দাঁড়ানোর আগে আমরা দেখেছি সংবাদ মাধ্যমের সামনে উনি বলছেন যে আমরা সন্দেশখালী আন্দোলনের মূল মুখ বলে, তিনি বলছেন যে আজকে বিজেপি থেকে রাষ্ট্রপতির কাছে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তারা সন্দেশখালী আন্দোলনের মুখ নয়, সেটা সাজানো। এইবার কথা হচ্ছে, সেটা যদি সাজানো হয়, উনি তারপরে কোট আনকোট এই কথাটা বলেছেন যে তাহলে কি বিজেপির যারা নেতারা আছেন তারা শিবু হাজরার কাছ থেকে, TMCর কাছ থেকে টাকা খেয়ে গোপনে, আমি আর বাকিটা বাড়ালাম না উনি কি বলতে চাইছেন। কিন্তু কোশ্চেন হলো, তারপরে যখন সংবাদ মাধ্যম তার কাছে বারবার যাচ্ছে, সেখানে তিনি নো কমেন্টস মোডে রয়েছেন, এবং সংবাদ মাধ্যমের কাছে না দিয়ে একটি ঘরে বদ্ধ করে তিনি ভিডিও করে কি বলছেন, একটা 3 মিনিটের ভিডিও যাতে 6টা কাট, আপনারা এডিটিং করেন 3 মিনিটের ভিডিও 6টা কাট, অনেক কিছু বলতে চেয়েছেন, কিছু কথা আছে, পুরুষ কণ্ঠ পাশ থেকে আসছে, কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি বলেছেন তাকে নিয়ে রাজনীতি করা হয়েছে, কিন্তু আসল ঘটনা মানুষ জানতে চায় কি হয়েছিল, বিজেপির মূল নিশ্চয় বলে, এই আমার প্রত্যাশা। আমি এই প্রসঙ্গে প্রথমেই একটা বিষয় বলতে চাই, যিনি নিজেকে বললেন যে CPM
দরিদ্র মানুষের দল, খেটে খাওয়া মানুষের দল, শ্রমজীবী মানুষের দল, মেহনতি মানুষের দল, কৃষিজীবী মানুষের দল। তারা 34 বছর বাংলার সেই শ্রমজীবী, কৃষিজীবী, মেহনতি, দরিদ্র মানুষের জন্য কোন কাজটা করে গেছে? তিনি বলছেন আমরা সাম্যবাদে বিশ্বাসী, সমাজতন্ত্রে বিশ্বাসী। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক প্রসূত 64টি প্রকল্প বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছেন। তিনি সেই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনীতির রং দেখেছেন? কোনো জাতপাত দেখেছেন? কোনো উচ্চবর্ণ নিম্নবর্ণ দেখেছেন? প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু সরকারি ব্যবস্থাপনার মধ্যে পৌঁছে দিয়েছে, যেটা বিগত বাম আমলে আমরা দেখেছি নির্বাচন আসলেই পকেটে এক খালি রেশন কার্ড নিয়ে ভোট চাইতে যেত বাড়িতে বাড়িতে। তৃণমূল কংগ্রেসের আমলে সরকারি ব্যবস্থাপনায় যাতে কোনো উপভোক্তা বঞ্চিত না হয় তার জন্য দুয়ারে সরকার করে দিয়েছে। আর সন্দেশখালীর প্রসঙ্গ বলছেন, সন্দেশখালীর প্রসঙ্গের রূপরেখা যদি তৈরি করে থাকে তিনি আর কেউ নয়। আমরা বলতে চাই এই বাংলার বুকে যে সিপিএম কংগ্রেস রাজ দর্শকের আসনে আছে, এই লোকসভা নির্বাচনে লড়াই হচ্ছে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের, সেখানে সিপিএম কংগ্রেস দর্শক আসনে আছে। তারা এই ভিডিও নিয়ে কোনো পক্ষে যাচ্ছে না, তারা ভয় পেয়ে নিরাপদ সর্দারকে বোধহয় তড়িঘড়ি জেলে পাঠানোর দরকার হতো না, ভয় কাজ করেছে। এই আন্দোলনটাকে, যে আন্দোলনের সত্যতা নিয়ে, যে অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠছে, যে অভিযোগগুলো সত্য না মিথ্যা, সেই জায়গায় কাকে অ্যারেস্ট করবে? এখানে মহিলা কমিশন জানিয়ে দিয়েছে অভিযোগ সত্য, নির্যাতিতা হয়েছে। এখানে আদালত, নারদাতেও হয়েছে। এই নারদা নিয়ে এই না টাকা নিয়েছে, সেই স্টিং অপারেশনের ইতিহাস কি, সেই স্টিং অপারেশনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, এই যদি কথাগুলো যদি আমাদের সেন্ট্রালের ক্ষমতায় যারা আছে এবং রাজ্য ক্ষমতায় আছে তারা যদি একটু ব্যাখ্যা করেন, সেখানে দেখেছি যারা টাকা নিয়েছে তারা ঘটনা নিয়েছে, মানুষ তাদেরকে ভোট দিতে বাধ্য হয়েছে কারণ তাদের কোনো অল্টারনেট নেই। আমার কাছে আমার একটাই প্রশ্ন, যে স্টিং অপারেশনে কি মানুষের পেট ভরবে, না মানুষের চাকরি হবে, না মানুষের মাথায় ছাদ আসবে, না মানুষের মাথায় এতে কি আরো একটা জিনিস বলতে চাই, আসল সত্যটা কি? সন্দেশখালী নিয়ে যে কথা বলছে, এই শাহজাহান কে? এই শাহজাহান কি এর জন্ম বৃত্তান্ত, কি এর রাজনৈতিক পরিচয়? 2013 সালের আগ পর্যন্ত ইনি সিপিএম এর পার্টি মেম্বার। সিপিএম এর পার্টি মেম্বার 2013 সালের আগ পর্যন্ত সিপিএম এর পার্টি মেম্বার শাহজাহান নয়, সিপিএম এর পার্টি মেম্বার শাহজাহান নয়। শাহজাহানকে কখনো সিপিআইএম জনপ্রতিনিধি করে পাঠায়নি, শাহজাহানকে জনপ্রতিনিধি করে বলে পাঠিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। একমাত্র একটাই রাজনৈতিক দল, একমাত্র একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক দল, একটাই রাজনৈতিক দল যেটা সিপিএম। এই সিপিএম পার্টিতে যারা জনপ্রতিনিধি হয় তারা শেষ কথা বলে না, যারা সাংগঠনিক কাজে যারা দলকে পরিচালিত করে তাদের কথাই চলে। ওই সন্দেশখালীতে এই শাহজাহানের নেতৃত্বে সবাইকে পরিচালনা করে না। একটু আমাকে উত্তর দিতে হবে, শাহজাহানের প্রশ্নে আমাকে উত্তর দিতে হবে। আজ বললেন রেড ভলেন্টিয়ার্স না, তাকে যাতে সেফগার্ড দেওয়া হয় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে খরচ করেছে প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে সিপিএম এর আমলে দেখেছেন শাহজাহানের মতো চোর গুন্ডাকে জনপ্রতিনিধি করা হয়েছে, তাকে কর্মাধ্যক্ষ করা হয়েছে, তিনি এখনো স্ট্যান্ডিং কর্মাধ্যক্ষ। তাহলে কারা করলো দিল, কারা করলো আমরা নিরুপম সেনকে জানি, যিনি জনগণের টাকা নিয়ে 14 বছর ধরে কমিশন করেছেন, একজনকেও কেন অ্যারেস্ট করতে পারলেন না? এতগুলো কমিশন হয়েছে, আজ পর্যন্ত একজনকে, একটা ব্যক্তিকেও কেন অ্যারেস্ট করতে পারলেন না? আপনার মমতা ব্যানার্জি সরকার কমিশন করে একজনকেও কেন অ্যারেস্ট করতে পারলো না? একজনকেও কেন অ্যারেস্ট করতে পারলো না? জনগণের টাকা খরচা করে কমিশন করে। বহু চর্চিত বিষয় আমরা ঝুঁকিয়ে দিয়েছে সিপিএম এর অত্যাচার নিয়ে কথা কেন অ্যারেস্ট করতে পারলো না? জনগণের টাকা খরচ করে এত কমিশন করার পরেও একজনকেও একটা কোনো দোষী কাউকে প্রমাণ করতে পারলো না কেন? সেই উত্তর দিক আমার বন্ধু। হয়তো সেদিন এমন ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কমিশনের সঙ্গে ইলেকট্রাল মিডিয়ার কোনো সম্পর্ক নেই, কমিশনই তদন্ত করে, এর সঙ্গে মিডিয়ার সম্পর্ক নেই। শাহনওয়াজ বলল যে কংগ্রেস জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সেটা মানলাম, কিন্তু একটা প্রশ্ন থাকলো না, আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, বাংলার বুক থেকে বলেছি, বাংলার বুক থেকে, বাংলার বুকেই আমি আসছি, আমি বাংলার বাইরে কথা বলছি না, আমি বাংলার কথা বলবো। জনবিচ্ছিন্ন করা জনগণ করুক,
কিন্তু রাজনৈতিক দল হিসেবে, ক্ষমতাসীন দল হিসেবে সবসময় যদি তার প্রচেষ্টা থাকে কংগ্রেসকে বিচ্ছিন্ন করা, তার জ্বলন্ত উদাহরণ বাইরন বিশ্বাস। তৃণমূলকে সেদিন সেখানকার জনগণ হারিয়েছিল, বাইরন বিশ্বাস জাতীয় কংগ্রেসের প্রার্থী, তাকে সেদিনকে জিতিয়েছিল। তাহলে সেই বাইরন বিশ্বাসের হাতে পতাকা ধরিয়ে দিয়ে সেই সাগরদিঘির হাজার হাজার মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা প্রতারণা করলেই তৃণমূল সরকার, এই বিষয়ে কি বলবেন? একটা ছোট্ট কোট করব, আমরা নিজের ভুলের পক্ষে খুব ভালো আইনজীবী আর অন্যের ভুলের বিপরীতে খুব ভালো বিচারক। এই বক্তব্যটা হচ্ছে পাওলো কোয়েলহোর লেখা। তা আমরা এখানে তাই দেখছি, আমরা খালি ঘুরে 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 ওর দোষার ওর ভুল ত্রুটি ধরছি। জনগণ কি, জনগণের সামনে তো দেখছি খালি গাজর ঝুলছে, খুঁড়োর কল, জনগণ দৌড়চ্ছে। তৃণমূলকে প্রশ্ন করলে তারা 34 বছর দেখায়, সিপিএমকে প্রশ্ন করলে তারা তৃণমূলকে দেখায়, কংগ্রেসকে প্রশ্ন করলে তারা বিজেপিকে দেখায়, আর বিজেপিকে প্রশ্ন করলে তারা কংগ্রেসকে দেখায়। এ এক মহাচক্রবুজ্জের ভিতরে সাধারণ জনগণ ঢুকে গিয়েছে, যেখান থেকে সাধারণ জনগণের নিষ্কৃতি নেই। এরা প্রত্যেকের ফায়দা তোলার জন্য আছে। আমার বন্ধু, আমার ভাই বলল 69টা প্রজেক্ট, 64টা প্রজেক্টের কথা, কিন্তু আমি জানি 129টা প্রজেক্ট। পঞ্চায়েত ভোটের আগে আরও 3খানা প্রজেক্ট অ্যাড হয়েছিল। ঠিক আছে, আমি বেশি প্রজেক্টে যাব না। ফ্ল্যাগশিপ প্রজেক্ট কন্যাশ্রী, কন্যাশ্রী মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রজেক্ট, তিনি সারা বিশ্ব থেকে সেখানে রেকগনিশন পেয়েছেন। কিন্তু আমি বলবো উনি ইউনিসেফের ডাটা, উনি ইন্ডিয়ার ডাটা, উনি ভারতবর্ষের ডাটা ঘুটে দেখুন। 23 সাল পর্যন্ত ভারতবর্ষের মধ্যে ফার্স্ট পশ্চিমবাংলা, যেখানে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে হচ্ছে এবং তার পার্সেন্টেজ 40.12%। তাহলে কন্যাশ্রী প্রকল্পের বেনিফিটটা কোথায় আসলো? আমার কি কাজ কিছু মানুষকে টাকা পাইয়ে দেওয়া? আমার স্কুল কি কিছু টাকা পাই দেওয়ার জায়গা? কোনো গার্জেন এসে জিজ্ঞাসা করে না, ও মাস্টার কি পড়াও, কি হয়? এসে বলে কন্যাশ্রী কই, এসে বলে সাইকেল কই, এসে বলে ঐক্যশ্রী কই, খালি টাকা। আসলে লেখাপড়াটা ধ্বংস করার জন্য চলছে সরকার, শেষ কেন্দ্র সরকার বলুন আর রাজ্য সরকার বলুন। সঞ্চালক বলেছে বেসরকারিকরণ, একদম ঠিক। করোনার মাঝখানে আমরা দেখেছি নোটিফিকেশন আসতে সরকারি স্কুলের সম্পত্তিগুলোকে বিভিন্ন বেসরকারির হাতে ধরিয়ে দেওয়ার জন্যে। শিক্ষকদের চাপে শেষ পর্যন্ত সেটা উইথড্র করতে হয়েছে। তারপরে সরকার কি বলেছে, আমরা একটা পাইলট প্রজেক্ট নিয়েছিলাম, আমরা চেষ্টা করে দেখছিলাম। সেন্ট্রাল গভর্নমেন্ট তাই সব বিক্রি করে দিচ্ছে, সব। তার মানে কি, এরপরে কি হবে? আপনার আমার ঘরের মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষের বাচ্চা আর পড়াশুনো করতে পারবে না, শিক্ষা চলে যাবে একদম কুক্ষিগত হয়ে। কিছু অর্থনৈতিকভাবে এগিয়ে চলা মানুষের ক্ষেত্রে কোথায় সংবিধানের, কোথায় ফান্ডামেন্টাল রাইটকে কোথায় মানা হচ্ছে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই রাজ্য সরকারও দিচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টে দিচ্ছে। আপনি ঘুরে আসুন তো আশপাশের স্কুলগুলোতে কি পরিমাণে দুর্নীতি চলছে। আমার এখানে বসে আলোচনা করছি, এখান থেকে কয়েক হাত দূরের একটা স্কুলে 2,70,000 টাকা এসেছিল ল্যাব গ্রান্টে। কোথায় সে টাকা দিতে পারবে? দায়িত্ব দিয়ে আছে মুখ্যমন্ত্রী, বলছেন আমি শিক্ষাক্ষেত্রে রক্তাক্ততা চাই না, তাই আমি নমিনেট করে দেবো, সেই গিয়ে প্রেসিডেন্ট হবে। এই প্রেসিডেন্টটা কি কাজ করছে, তাদের দায়িত্ব কি নিচ্ছে? আমি আমার কলিগদের কাছে, আমার যারা তৃণমূলের বন্ধু আছেন তার কাছে আমার প্রশ্ন রইল, সত্যি কি উন্নয়ন ঘটছে? সত্যি কি মানুষ এগিয়ে চলছে? আমার প্রশ্ন থাকলো আমার সেন্ট্রাল গভর্নমেন্টের রাজনৈতিক দলের যারা ক্ষমতায় আছেন তার কাছে, সত্যি কি শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে এগোচ্ছে? আর স্ট্রিং অপারেশন আগেও দেখেছি, গেঞ্জি গায়ে দিয়ে খালি হাতে। এবং এমন কিছু কিছু নেতা আছেন যারা উঠেও টাকাটা নিতে পারছেন না বেলা 12টার সময়, তাদের ক্ষমতা হচ্ছে না উঠে টাকাটা নেওয়ার, তিনি শুয়ে শুয়ে টাকা নিচ্ছেন। কি ব্যবস্থা নিয়েছিলেন মমতা ব্যানার্জি? তিনি আবার তাদেরকে টিকিট দিয়েছিলেন। তিনি কি সত্যি দুর্নীতির বিপক্ষে? হ্যাঁ, দেখেছিলাম একদিন মমতা ব্যানার্জির নামের পিছনে লিখতে, নিচে লিখতে সততার প্রতীক। তিনি কেন আজকে আর লেখেন না? আমার প্রশ্ন থাকলো, আমি আশা করব আমার বন্ধু, আমার কলিগ তারাই উত্তর দেবেন। আমরা সাধারণ জনগণ উত্তর চাই, আমরা এত ভিডিও চাই না। একটা কথা একটু অ্যাড করতে চাই, এই 44টা ফার্স্ট অফ অল আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই যে নির্বাচনের প্রাককালে বিভিন্ন রাজনৈতিক দলকে অর্থ সাহায্য বলুন, উপঢৌকন বলুন, এর রীতি রেওয়াজ বিগত স্বাধীনতার পর থেকে, যবে থেকে নির্বাচন চলছে, এই জিনিস চলেই আসছে। কিন্তু 16 সালের বিধানসভা নির্বাচনের আগে
রাজ্যের প্রভাবশালী নেতা বা মন্ত্রীদের কয়েকজনকে 2-3 লক্ষ টাকা দেওয়ার নাম করে স্ট্রিং অপারেশন করে যে বদনাম দুর্নামের চেষ্টা সেদিন করা হয়েছিল, কিন্তু নির্বাচনে মানুষ বুঝিয়ে দিয়েছিল যে এরকম বদনাম করে তৃণমূল কংগ্রেসকে হটানো যাবে না মানুষের মন থেকে। পরবর্তীকালে আমরা দেখলাম ইলেকটোরাল বন্ডের নামে যে লুট চলছে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে, বিভিন্ন কোম্পানিদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড কেনার নামে যে টাকা নিচ্ছে রাজনৈতিক দল, কেন্দ্র সরকার বিজেপি, তাই নিয়ে কিন্তু এখানে সিপিএমরা কিছু বলছেন না, কংগ্রেসি বন্ধুরাও কিছু বল। তাহলে কি পক্ষান্তরে এই বাংলার বুকে সিপিএম কংগ্রেসরা কি বিজেপিকে মদত দিচ্ছে না এগিয়ে দেওয়ার চেষ্টা করছে? তাদের আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই লোকসভা নির্বাচনে আক্রমণটা তো আসা উচিত কেন্দ্র সরকারের উপর, বিজেপির উপর। তারা দেশের মানুষের জন্য কি করেছে, তারা রাজ্যের মানুষের জন্য কি করেছে সেই নিয়ে কোনো কথা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি, মমতা বন্দ্যোপাধ্যায় সব মুছে ভরা, সে তো প্রমাণ হয়ে যাবে 21-এর পর 26-এর বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আস্থা করে ফেলে দেবে, যেমনটা সিপিএমকে 235-এর পর 2011-ই পৌঁছে দিয়েছিল। আজকের নিরিখে 24-এর লোকসভার নিরিখে আপনাদের যদি কোনো বক্তব্য থাকে এই কেন্দ্র সরকারের বিরুদ্ধে আপনারা বলুন, এই বিজেপির দুর্নীতির বিরুদ্ধে আপনারা বলুন। তারা তো বহু কথা বলেছিল, আজকের দিনের স্বপ্ন দেখিয়েছিল, কখনো নিজেকে চৌকিদার বলেছিল, তার চৌকিদারিত্বে আমরা দেখেছিলাম লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে লুট করে পালিয়ে গিয়েছিল। তাদেরই সেই বিজয় মালিয়া লন্ডনের কোর্টে বলেছিল যে 32% টাকা আমি পেয়েছি, বাকি টাকা ওদেশের সরকার জানে। তাহলে সে নিয়ে আপনাদের বক্তব্য কোথায়? সেই সাধারণ মানুষের জমাকৃত ব্যাংকের টাকা ভর্তুকি নেওয়ার জন্য আজকে ব্যাংকে নন মেনটেন্সের নামে প্রতিনিয়ত চার্জ কাটা হচ্ছে সাধারণ মানুষের। তাহলে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে বিজেপির বিরুদ্ধে আপনাদের কোনো কথা বলতে আমরা দেখি না এই রাজ্যের বুকে। তাহলে সিপিএম কি তারা বিজেপির দোসর হিসেবে কাজ করছে? আমার প্রশ্ন থাকলো, বাদুড়িয়ার বুকে আমি আপনাদের চাক্ষুষ করতে চাই যে নয়াবস্তিয়া মিলনী অঞ্চলে তার থেকে বড় লিডার আর কেউ নেই। বাদুড়িয়ার বুকে দুবার তিনি বিধায়ক হয়েছেন, সেলিম গাইন সাহেব, তানার বাড়ির পাশে, তানার নিজের বুথে এবং পাশের বুথে আমরা দেখতে পেলাম যে রমার বুথে, সেখানে 178 নম্বর বুথে আমরা দেখতে পেলাম পঞ্চায়েত নির্বাচনে ফাইট হয়েছিল সিপিএম এর সঙ্গে তৃণমূল 157 ভোটে জিতেছিল। আজকে সেখানে ফাইট হচ্ছে বিজেপির সঙ্গে তৃণমূলের। আবার সেলিম সাহেবের নিজের বুথে আবার নো আমি সেখানে ছিলাম, আমি সেখানে দলের অবজারভার ছিলাম, আমি সেলিম গাইনের উপস্থিত দেখেছি, সেলিম গাইনের উপরে সেখানে আমরা দেখলাম ফাইট সিপিএম এর সঙ্গে হচ্ছে না, লড়াই হচ্ছে কার সঙ্গে? আইএসএফ এর সঙ্গে। অর্থাৎ ভোট যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে আইএসএফ এর লেভেল লাগিয়ে দিচ্ছে, হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে সিপিএম তাদের গায়ের লেভেল বদলে নিচ্ছে বিজেপি বলে। আদতে তারা কিন্তু বিজেপির দোসর হিসেবে এই কাজ করছে। তার জন্য আমরা শুনতে পাচ্ছি না তৃণমূলের বিরুদ্ধে তারা বলছে। আজকে আমরা দেখতে পেলাম সর্বভারতীয় দল ভারতবর্ষের সরকার পরিচালনা করছে। এই সরকার, এই দলটা কারুর সহযোগিতায় কারুর সঙ্গে চলে না, সে তার মহিমাই চলে। এই দলটাকে যদি কেউ বলে যে ওই অমুক বামপন্থী কিংবা কংগ্রেস কিংবা অন্য যেসব দল আছে, আঞ্চলিক দল আছে, তাদের সঙ্গে সহযোগিতা করে চলে, এটা ভুল। তাদের নিজস্ব নীতি নির্ধারণ নিয়ে তারা চলে, পলিসি তারা ঠিক করে, সেইভাবে তারা তাদের দেশ পরিচালনা করে, শাসক মানে সরকার পরিচালনা করে এবং দেশের নীতি নির্ধারণ ঠিক করে। আমার ভাই উনি পঞ্চায়েতে নয়াবস্তিয়া মিলনের কথা তুললেন, সেই বিষয়ে আমার কিছু বলার আছে, আমাকে একটু বলতে দেওয়া হোক রাখাল কাকু বলার পরে। আমার ভাই বললো বিজেপি নিজস্ব চিন্তাধারায় চলে, কারোর সঙ্গে নিয়ে চলে না। আমি একটু মনে করিয়ে দিতে চাই 1998 সালে 99 সালে এই তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হয়ে পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচনে লড়াই করেছিল এবং দুটো আসনে কিন্তু তারা জিতেছিল সম্পূর্ণভাবে তৃণমূলের সাহায্য সহযোগিতায়। আজকে আমার ভাই বলছে যে বিজেপির বিরুদ্ধে কথা বলছে না। আরে বিজেপির বিরুদ্ধে কথা বলছে সর্বভারতীয় স্তরে একমাত্র জাতীয় কংগ্রেস, এবং তাকে সমর্থন করছে অন্যান্য রাজনৈতিক দল যারা ইন্ডিয়ার শরিক আছে, তারা জোট আছে। কংগ্রেস কিছু করেনি দেশের জন্য, কংগ্রেস কি করেছে দেশের জন্য, এই কথাটা বলা আমি মনে করি একটা মহাপাপ। কংগ্রেস মানে ভারতবর্ষ, কংগ্রেস মানে উন্নয়নের কাণ্ডারি। ভারতবর্ষে যাবতীয় স্থাপত্য সমস্ত সব কিছু তৈরি করেছে কংগ্রেস। একটা যদি আমরা প্রকল্প ধরে ধরে আমরা আলোচনা করি, সব কিছু কিন্তু একটা সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। MGNREGA কাদের প্রকল্প?
খাদ্য সুরক্ষা আইন কাদের প্রকল্প, গ্রামীণ বিদ্যুৎ কাদের প্রকল্প, ইলেকট্রনিক্স কাদের প্রকল্প। আমি ছোট ছোট করে বললাম দুটো একটা বিষয়ের উপরে। যদি আমাকে সঞ্চালক মহাশয় আরও সময় দেন আমি বিস্তারিতভাবে বলতে পারি, কিন্তু এই হাউসের একটা নির্দিষ্ট সিস্টেম আছে, আমি সেই সিস্টেমটাকে মান্যতা দিয়েই আমার এই ছোট্ট কথাগুলো আমি রাখলাম। যে আমার বন্ধু বিজেপির দাদা বললেন আমরা কাউকে নিয়ে চলি না, এটা কোথায় চলেন না, রাজ্যে না কেন্দ্রে? এটা একটু ক্লিয়ার করলে খুব ভালো হয়, তাহলে আমাদের প্রশ্ন করতে সুবিধা হয়। আচ্ছা, যাই হোক, বিজেপি একটা সর্বভারতীয় দল, উনি বারবার এই জায়গাটা বলছেন, তাহলে রাজ্যের নিয়ে আলোচনার থেকে সর্বভারতীয় আলোচনা হোক। আচ্ছা, আমার ওনার কাছে প্রশ্ন থাকলো, এই যে কৃষি বিল ওনারা এনেছিলেন, ওটা কার মস্তিষ্ক পোষিত ছিল, আম্বানির না আদানির? আজকে দেখলাম কিছুদিন আগে মোদি বলছে বস্তা বস্তা টাকা নাকি রাহুল গান্ধী নিচ্ছে আম্বানি আদানির কাছ থেকে। আচ্ছা, এই যে সব থেকে ইলেকট্রনিক বন্ড যেটা আমাদের ভোটের জন্য সব থেকে বেশি ৬,০০০ কোটি টাকার উপরে তারা পেয়েছে, কাদের কাছ থেকে পেয়েছে? এই ডাটাটা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অনুযায়ী অথবা শ্বেতপত্র অনুযায়ী তারা প্রকাশ করুন তো। নাম্বার 1 তাদের কাছে প্রশ্ন থাকলো। ভারতবর্ষের দ্বিতীয় র্যাঙ্কিংয়ে আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের সর্বভারতে কত পার্সেন্টেজ তারা ভোট পায়, তারা কি করে ১৬০০ কোটি টাকা পেল, এইটার ইনফরমেশনটা যদি কাইন্ডলি আমাদের জনগণকে তারা একটু দেন, তা আমাদের খুব সুবিধা হয়। আর কংগ্রেস বলছে যে আমরা দেশ গড়েছি, আমরা দেশে সব। আচ্ছা, আমার একটা প্রশ্ন থাকলো, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সম্পত্তির টাকাগুলো কোথায় গেল একটু যদি জানান। 1948-এ জিপ কেলেঙ্কারির 50 কোটি টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছিল যদি একটু জানান। কয়লায় কি হয়েছিল, স্পেকট্রামে কি হয়েছিল যদি পরপর জানাতে থাকেন। কেউ তো এর বাইরে নেই, সবাই তো লুটে পুটে খাচ্ছে, জনগণ শেষ। কেলেঙ্কারি রেখেছে জাতীয় কংগ্রেস, জনগণ হাতে থালা নিয়ে বসে আছে। পশ্চিমবাংলায় একটা ভূমিষ্ঠ হলে একটা শিশুর ৬০,০০০ টাকার উপরে তার ঋণ থাকে মাথায়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের যদি টাকা ধরি 1,00,000 টাকার উপরে। ও ভারতবর্ষে জন্মানো একজন কবি বলেছিলেন যে আমার গর্ব, আমি এখানে জন্মেছি, ভারতবর্ষে জন্মেছি, বাংলায় জন্মেছি। এখন তো মনে হয় কষ্ট হয় যে এত টাকা জন্মানোর সঙ্গে সঙ্গে টাকা ধার দিতে হবে, আমার ধার হয়ে যাচ্ছে, আর লুটে নিয়ে চলে যাচ্ছে নীরব মোদী, মেহুল চৌস্কি। আর এদিকে কারোর এই বাকিবুর বিড়ি চেয়ে খেত, আমার নিজে দেখা। দুবাইতে ফ্ল্যাট কি করে আয় হয় বলুন তো দেখি, একটুখানি আমায় জানিয়ে দিন তো। এই খাদ্য কেলেঙ্কারি কি করে, আমাদের দেশের এফসিআই এর প্যাকেট কি করে বাংলাদেশে পাওয়া যায়, কি করে সবুজ সাথী সাইকেল খুলনায় বিক্রি হয়, এক্ষুনি বললে হবে বিএসএফ। হ্যাঁ, এইটাই কথা। রাজ্য সরকার যেখানে যে ক্ষমতায় আছে সেই তৃণমূল, আর সেন্ট্রালে যে ক্ষমতায় আছে সেই বিজেপি, এরা দুজনে হাত ধরাধরি করে চলছে, মানুষকে ভিখিরি করে দিচ্ছে, নিজেদের পকেট তৈরি করছে। তৃণমূল সরকারের ক্ষমতা আছে তার মন্ত্রী পরিষদের এক একজন নেতার টাকার হিসেব দিতে। তারা কি করে এত বড় লোক হয়েছে, কি করেন তারা? নির্বাচন কমিশনের কাছে মুচলেখা দিয়েছেন, 188 হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়িটা তার নামে না, যে কটা গাড়ি একটাও তার নামে না, শান্তিনিকেতনের বাড়ি তার নামে না। তাতে তিনি কি আলোচনা খুব জমে উঠেছে, তবু সবাইকে একটু থামাতে হবে। সন্দেশখালী, এরপরে সন্দেশখালীর আমার ছাত্রছাত্রী, সন্দেশখালীর মেয়েদের বুকে লিখে বেড়াতে হবে আমরা ধর্ষিত নই, আমার কাছে কলঙ্ক। এই দুটো দল যেভাবে মেয়েদের ইজ্জত নিয়ে ব্যবসা করছে, কলঙ্ক। না, তৃণমূল কংগ্রেস কখনোই মেয়েদের ইজ্জত নিয়ে ব্যবসা করে না, বিশেষ করে রাজনীতির ময়দানে। তৃণমূল কংগ্রেস যে সম্মান দিয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যমন্ত্রী, কখনোই করেনি, কখনোই করেনি। সেটা কখনোই হয় না। আমরা দেখেছি ত্রিপুরা, মণিপুর, একটু থামাচ্ছি, একটু থামাই। এই সিপিএমদের দেখা যায় না রাস্তায়। আমি একটু থামাই। বলছেন করোনার সময় অনেক কিছু করেছেন, একমাত্র তৃণমূল কংগ্রেস ছিল যারা বলবে কিচেন করেছিল, মানুষের খাবার দিয়েছিল। একটু থামাই। কুন্তল একটা খুব ভালো কথা বলেছেন, যেটা আমাদের আলোচনার মূল প্রসঙ্গ হওয়ার কথা ছিল। এরপর কি সন্দেশখালীর মেয়েরা, আমরা সন্দেশখালী আজকে আমাদের চর্চিত বিষয় ছিল, সন্দেশখালীর মেয়েরা কি পিঠে স্টিকার লাগিয়ে ঘুরবে? আমার খুব ভালো মনে হয় যে যেটা আর কি আমাদের বাদুড়িয়া নির্বাচনী এলাকা, সেখানে শাহনওয়াজে যাতায়াত আছে, রাখালদাতে যাতায়াত আছে। যশাইকাটি আটঘরা পঞ্চায়েতের একটা প্রান্তে গিয়ে আমরা খবর করতে গিয়ে শুনেছিলাম যে আমাদের এলাকার কোনো মেয়ে বিয়ে দিতে গেলে তার মামার বাড়ি নিয়ে গিয়ে বিয়ে দিতে হচ্ছে, কারণ 3 কিলোমিটার দুর্গম রাস্তা দিয়ে এসে কেউ বিয়ে করতে চাইছে না।
সৌভাগ্যবশত গত পথশ্রীতে সেখানে রাস্তা তৈরি হয়েছে, এবার বোধহয় সেখানে বিয়ে থাকা করা যাবে। কিন্তু ওটা মোছা সম্ভব হলেও সন্দেশখালীর যে মেয়েরা কিছুই জানে না, ধরে নিলাম শাহনওয়াজদের দলের লোকেরা যাদেরকে অ্যারেঞ্জ করেছিল বা যারা উৎফুল্ল হয়ে গেছিল, তারাও কিন্তু ধর্ষিতাদের তালিকায় পড়ে যাচ্ছে। একবার স্টিং অপারেশন হচ্ছে, আর একবার তাই থেকে প্রমাণ হচ্ছে না এটা ঠিক না ওইটা ঠিক, সবই বুঝলাম। কাল না পরশুদিন একটা ভিডিও দেখছিলাম, একজন বয়স্ক লোক হু করে কাঁদছে, সে বলছে আমাদের এমনি গরিব মানুষ, দুর্গম জায়গায় বাস করি, এখানে কেউ আসতে চায় না। সন্দেশখালী হচ্ছে একটা নদীমাতৃক অঞ্চল, সুন্দরবন লাগোয়া অঞ্চল, 2-3টা পঞ্চায়েত সম্ভবত সুন্দরবনের সঙ্গে আছে, একদম হাংরি এরিয়া বলা যেতে পারে। সেই সন্দেশখালী যদি এরকম কলুষিত হয়ে যায়, ধর্ষণের অপরাধ মাথায় নিয়ে যদি সেখানকার মেয়েদের বাঁচতে হয়, তো এই 21 শতাব্দীতে এর থেকে বড় অভিশাপ আর কিছু হয় না। এরা তো ভোটের রাজনীতি করছে, সবাই তো ভোট নিয়ে জিতে যাবে, সংসদে যাবে, হয়তো সন্দেশখালীতে আর যাওয়াও লাগবে না। আমি এমন অনেক বিধায়ক এমপিকে দেখেছি, তারা তাদের নির্বাচনের এলাকাতে তারা যায় না। না সেটা ঠিকই, সব দলেরই এরকম, অনেক দলেরই আছে। কমরেড হেমন্ত ঘোষালও তেভাগা আন্দোলনের অত বড় নেতা, তিনিও কিন্তু পরবর্তীকালে আর সন্দেশখালীতে যাননি। সন্দেশখালীর মানুষের সরাসরি স্টেটমেন্ট ছিল। কান্তি বিশ্বাস অনেক ভালো শ্রদ্ধেয় ব্যক্তি ছিলেন, বামপন্থী নয় শুধু, তৃণমূল কংগ্রেসের লোকেরাও তাকে শ্রদ্ধার চোখে দেখত। তিনি বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষামন্ত্রী, একেবারে নিষ্কলুষ লোক। তিনিও কিন্তু এক মিনিট তিনিও কিন্তু যাননি, তিনিও কিন্তু সন্দেশখালীর কথা ভাবেননি। এই জন্য বলছি যেখানকার লোক, এক্ষুনি কুন্তল বলল, যেখানকার 54% লোক এখনো পর্যন্ত এই অবস্থার মধ্যে আছে। পরিসংখ্যান দেখলে যদি প্রতিদিন 20 লক্ষ মানুষ না খেয়ে ঘুমাতে যায় ভারতবর্ষের, রাত পাহারা নয়, 20 লক্ষ মানুষ না খেয়ে ঘুমাতে যায় এদেশের, ভারতবর্ষের, সেই তালিকায় কিন্তু সন্দেশখালী, এবং সেটা আজকের নয়, সেটা বাম আমলে, কংগ্রেস আমলে, আগামীতে যারা আসবে তার আমলেও। আমার একটাই কথা, আজকের অনুষ্ঠান শেষের পথে একটাই কথা বলবো, এই সন্দেশখালী নিয়ে কেউ আর ওই আগুনে রুটি সেঁকবেন না, জনগণকে সহজভাবে বাঁচতে দিন। আবারও কুন্তলের কথায় ফিরে যায়, স্টিকার যেন ওদের না লাগাতে হয়। সবাই মিলে বিজেপি বন্ধুর কাছে অনুরোধ করছি, সবাই মিলে একবার সন্দেশখালীতে গিয়ে বলে আসুন যে না, আপনারা ধর্ষিত নন, আমাদের ভোট শেষ হয়ে গেছে, এবার আপনারা আপনাদের মতো কাজ করুন। শেষ করার আগে কিছু কথা আছে, একটুখানি বলি। আমার তৃণমূল বন্ধু কিছু বাদুড়িয়ার প্রসঙ্গ তুললেন, পঞ্চায়েত ভোটের প্রসঙ্গ তুললেন, আমাদের নেতৃত্ব সেলিম খানের মানে কমরেড সেলিম কাপুর প্রসঙ্গ তুললেন। তো এই প্রসঙ্গে একটু বলতে চাই, উনি পার্টিকুলার নয়াবস্তিয়ার কথা বলছিলেন। উনি যখন তুললেন, আমি বলি খুব দুর্ভাগ্যবশত, সেটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের ত্রিস্তরীয় দুর্নীতি হয়েছে। ত্রিস্তরীয় পঞ্চায়েতে নমিনেশন সাবমিশনের জন্য 3 দিন, উইথড্রর জন্য 5 দিন। এটা একটা সাধারণ মানুষ, ছোট বাচ্চারাও জানে যে কি ঘটেছে পঞ্চায়েত ভোটে আমাদের বাদুড়িয়াতে। আমি গোটা রাজ্যের পরিস্থিতিতে গেলামই না। তারপরে আসলো ভোটের দিন, অবাধে ছাপ্পা। আমরা সিপিআইএম কংগ্রেসের পক্ষ থেকে, কংগ্রেসের সম্ভবত 67টা এবং সিপিআইএমের 181টা অভিযোগ ইসিআই এর মানে দপ্তরে পড়েছিল। এত ছাপ্পা হয়েছে, তাতেও তারা সন্তুষ্ট হলেন না। নিজেদের কর্মীর ভোটগুলো নিজেরা দিতে পারেনি, সেই ভরসাটুকুও পায়নি, গিয়ে ছাপ্পা করে এসছে। কাউন্টিংয়ে আমরা ছিলাম, আমি নিজে ছিলাম হল ইনচার্জ, আমাকে সিপিআইএম পার্টি থেকে সেই নমিনেশন করেছিল, বিডিও অফিস থেকে কার্ড দিয়েছিল, সেই কার্ড দেখিয়ে ভেতরে ঢুকেছিলাম। আমার বন্ধু ছিলেন তৃণমূলের, তিনি ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য। তো পঞ্চায়েত সমিতির সদস্য আমি জানি সেকেন্ড টায়ারে ঢোকে, আমি দেখলাম নয়াবস্তিয়া গ্রাম পঞ্চায়েতের যখন কাউন্টিং হচ্ছে, তিনি নয়াবস্তিয়ার ঘরে ঢুকে যিনি কাউন্টিং করছেন তাকে ম্যানুপুলেট করছেন, বিভিন্ন কথা বলছেন। আমি সেন্ট্রাল বাহিনী যারা ছিল ডেকে আনি, ওনাকে সার্চ করাই, ওনাকে ওখান থেকে সরে আসার জন্য বলি। নয়াবস্তিয়ায় অবাধে আমার চোখের সামনে ছাপ্পা হয়। আমি যখন সেখান থেকে বিডিওর ঘরে বলতে চাইছি যে সিসিটিভি কোথায়, উনি বললেন সিসিটিভি নেই। এরপরে যখন জশাইঘাটে আটঘরার প্রশ্ন উঠলো, সেই ঘরে গিয়ে দেখি আমাদের প্রার্থী লক্ষণ পাল জিতে গেছেন, কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী, তার সার্টিফিকেট কেড়ে নেওয়ার একটা প্রচেষ্টা হচ্ছে। অবশ্যই তার সার্টিফিকেট কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। যখন তিনি ভোটে জিতে গেছেন, সার্টিফিকেটটা আমি আমার কোমরে গুছিয়ে, ওখান থেকে 15 জন তৃণমূলের দামাল দুষ্টু ছোট্ট বাচ্চা ছেলেরা আমার জামার কলার টেনে ছিঁড়ে দিয়েছিলেন। সেই ছেঁড়া জামা নিয়ে কিন্তু আমি সেই ঘরে গেছিলাম, বিডিওর কাছে কমপ্লেন জানিয়েছিলাম। উনি মাথায় হাত দিয়ে বলেছিলেন আমার কিছু করার নেই। এই হচ্ছে আমাদের, হ্যাঁ অবশ্যই উনি ম্যাডাম, ঠিক আছে, পঞ্চায়েত নির্বাচনের কথা শুনলাম। ব্যক্তিগত না,
আমি আর বাড়তে দিচ্ছি না, শাহনওয়াজকে মাইক দেবো না। না না না, আমি একটু উল্টো করে বলি, আমাকে এটা বলতে দিতে হবে। আমি পঞ্চায়েত যে বিধানসভা নির্বাচনে, নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী, আমাকে শেষ করতে দাও। না না, আর বলতে আমি বলি আমি এক মিনিট আমি বলি, আমরা শেষ করতে চলেছি একটা কথা বলে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতানে, আচ্ছা ঠিক আমরা না, শাহনওয়াজ মানবে না। এই 24 লোকসভা নির্বাচনেও আমরা জিতবো। সিপিএম এর মিথ্যাচারের জন্য আমি এটাই বলবো শাহনওয়াজের কথা দিয়ে আমি শেষ করবো আজকে প্রোগ্রাম। একটু আমি শাহনওয়াজের কথা দিয়ে প্রোগ্রাম শেষ করব। শাহনওয়াজ অবশ্যই মানবে না, কারণ ও শাসক দলের লোক। ও সেই পঞ্চায়েতে ভোটের লুট হোক আর কাউন্টিং ভালোভাবেই হোক, সব কিছু সঙ্গে ছিল। অলিভিয়াও ছিল, রাখাল দাও ছিলেন। আমার কথা হচ্ছে ওইটাকে অতিক্রম করে বলছি, পঞ্চায়েতে দুর্নীতি হয়েছিল, কাউন্টিংয়ে দুর্নীতি হয়েছিল, নমিনেশনে দুর্নীতি হয়েছিল। আমি কোনোটা মানছিও না, কোনোটা পরিহারও করছি না। আমার যুক্তি হচ্ছে এই, তাহলে কি জনগণ, যে জনগণকে নিয়ে সিপিএম, কংগ্রেস বা বিজেপি লড়াই করছে, সেই জনগণ কি এই সিপিএম কংগ্রেসের যৌথ ভোট ছিল 54,000 52,000, এবারও সিপিএম কংগ্রেস সেই জায়গাতেই আছে। এই লোকসভা নির্বাচনে যারা পঞ্চায়েতে ভোট দিতে পারেনি, তারা যদি ভোট দিতে পারে, তাহলে কি সিপিএম কংগ্রেসের জোট এগিয়ে থাকবে? সঞ্চালক ভাই নুরুল একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে ছুড়ে দিলেন। অবশ্যই আমরা আশাবাদী, যদি পঞ্চায়েত এবং পৌরসভার স্তরে ইলেকশন না হয়, সেইভাবে ইলেকশন না হয়, মানুষ নিশ্চিতভাবেই যদি তাদেরকে সঠিকভাবে ভোট দিতে দেওয়া হয়, আমরা প্রত্যয়ই আশাবাদী এই বসিরহাট লোকসভা কেন্দ্র শুধু নয়, বাদুড়িয়া বিধানসভা কেন্দ্রের থেকেও কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী নিরাপদ সর্দার জিতবে। দোষারোপ করা হচ্ছে শাসক দলকে, পঞ্চায়েত নয়। এই নির্বাচনে, লোকসভা নির্বাচনে আমার যতদূর জানা প্রশাসনিকভাবে যে 6 জন করে কেন্দ্রীয় বাহিনী সেখানে উপস্থিত থাকবে, জওয়ানরা, এবং 3 জন করে রিজার্ভ থাকবে। সুতরাং 9 জন থাকার পরও মানুষ যদি ভোট না দিতে পারে, তার দায় তৃণমূল কংগ্রেসের নয়, মানুষ তাদের সঙ্গে নয়, সেটা প্রমাণ হবে। তার নির্বাচন ভোট কেন্দ্রে যাওয়ার আগে মানুষকে যেভাবে ভোট দেওয়া থেকে বারণ করা হচ্ছে, সেটা দেখার দায়িত্ব কিন্তু সেটা কিন্তু রাজ্য পুলিশ করছে না। বিগত 4র্থ দফা নির্বাচনে কিন্তু আমরা সেটা লক্ষ্য করেছি। কারা ফেলেছে সেই খবর কি কেউ রাখেন? না, তাহলে এখন থেকেই সন্ত্রাস বহুভাবে প্রমাণিত হয়েছে। না ঠিক আছে, বহুভাবে প্রমাণিত হয়েছে যে রাজ্যের পুলিশ বাম বা কংগ্রেস বা বিজেপির পক্ষে নয়। এটা আপাতদৃষ্টিতে আপনার কথা মেনে নিলেও নির্বাচন কমিশনার দায়িত্ব নিয়েছে, আপনারা বারে বারে বৈঠক করেছেন, বিজেপি তো করেছেই। সেন্ট্রাল ফোর্স যদি এত পরিমাণ আসছে, তারপরে যদি রাজ্যের সরকার যদি তাদেরকে ম্যানিপুলেট করতে পারে, এর জন্য ওদেরকে ক্রেডিট করতে হবে। পোলিং স্টেশনে সেন্ট্রাল বাহিনী সেই আমলের ভোটের কথা, যখন ভোটের ডিউটি হয়েছিল, বামেদের মামারা, ভাগনারা, ভাইপোরা ওই একটা হাবিলদার হয়ে একটা লাঠি নিয়ে, আমি সেই আমলের কথা মনে করে দিতে চাই। গণতন্ত্র সেই সময় মানুষ ভোট দিতে পারত তো, যখন ভোটার লিস্টে তার নিজের সচিত্র পরিচয়টা ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় সেই লোক যিনি আন্দোলন করে সচিত্র পরিচয়পত্রের ব্যবস্থা করে দিয়েছেন। এ কথা সিপিএম আমাদের ভাগ্য ভালো যে আমরা এখনো বাংলাতে আছি। আমরা হাতে একটা করে লাঠি নিয়ে কুন্তলের কথা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা আজকে আলোচনা আমরা কুন্তলের কথা দিয়ে শেষ করব। কুন্তলের কথা দিয়ে শেষ করব। আমাদের প্রথমে এরপরে তো আর বলার সুযোগ হবে না। সবাইকে ধন্যবাদ জানাই যারা এই অনুষ্ঠান আজকে এখানে অ্যারেঞ্জ করেছে এবং আমার সমস্ত সহযোগীরা। দু একটা কথা দিয়ে শেষ করে দেব। আমার প্রশ্ন হচ্ছে জনগণের কী হবে। আমার সবার আগে প্রশ্ন হচ্ছে জনগণের কী হবে। এই লড়াই করে আমার পেটের ভাত হজম হবে না, সাধারণ মানুষের থালায় ভাত উঠবে না। আমার রাজ্যের সবথেকে বড় দল তৃণমূল এবং কেন্দ্রের সবথেকে বড় দল হচ্ছে বিজেপি। আমি এই দুটো দলের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা ব্যবস্থা করে দিন। কেন সেন্ট্রাল বাহিনী, কেন পুলিশের উপরে নির্ভর করতে হবে? আপনারাই ব্যবস্থা করে দিন, মানুষ সুষ্ঠুভাবে ভোট দেবে। আপনাদের কারোর 129টা প্রকল্প, কারোর তো কোটি কোটি প্রকল্প। এত প্রকল্প থাকার পরেও রঘুনাথপুরে কেন বিরোধী নমিনেশন থাকে না?
আর কেন উত্তরপ্রদেশে মানুষ ভোট দিতে এখনো পারে না, এই দুটো প্রশ্ন এদের কাছে থাকবে। আজকের এই অনুষ্ঠানটা অনেকটা ছোট গল্পের মতো, শেষেও হইল না শেষ। অনেক প্রশ্ন মনের ভিতরে আছে, সারা জীবন থাকবে। যারা সমাজসেবা করতে এসছে, রাজনীতি করতে এসছে, তাদের কেউ ডেকে আনেনি, তারা স্বেচ্ছায় এসছে। তাদের উদ্দেশ্যটাকে তারা ঠিক করুক, তারা জনগণের পাশে না নিজের পাশে। ধন্যবাদ। দিয়েই আমি শেষ করি। ধন্যবাদ শিক্ষক কুন্তল ভট্টাচার্যকে। আমার শেষ করার আগে একটা বার্তা আমরা আমাদের মিডিয়া কর্নারের পক্ষ থেকে সবার কাছে পৌঁছতে চাইছি। এখানে যারা বসে আছেন তারা অক্ষরজ্ঞান সম্পন্ন, অবশ্যই শিক্ষিত, তাদের দিয়ে সমাজে অনেক বেশি উপকৃত হবে এই প্রত্যাশা করি। আমরা কিন্তু শিক্ষকের হাতে কলম দেখতে চাই, আমরা শিক্ষকের হাতে বন্দুক দেখতে চাই না, আমরা চাষির হাতে নাঙল দেখতে চাই, আমরা চাষির হাতে মদের বোতল দেখতে চাই না। তাই শিক্ষকরা বা সমাজের শিক্ষিত মানুষরা তারা উজ্জীবিত করার জন্য বাইরে বেরিয়ে আসুক, দেখবেন গুন্ডারা সব বাড়ি ঢুকে যাবে। এই বলে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি।